শিডিউল অনুযায়ী এটা বামপন্থী আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনের ফসল হিসেবেই রাজ্যে উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ গঠিত হয় এবং শুরু থেকেই এটা বামপন্থীদের হাতে ছিল। শুধু 3টা টার্ম মধ্যে অগণতান্ত্রিক পদ্ধতিতে তারা এসছে। একটা হল গিয়ে জোটের আমলে 1990 সাল, এরপরে 2000 সালে, আর এরপরে এই টার্ম যেটা চলছে এইগুলি ভোট টোট হয়নি। অ্যাকচুয়ালি জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন নেই, এরা নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করেছেন। এডিসি যে দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করা হয়েছে এবং এডিসি যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ শুরু করেছিল বামপন্থীরা, উপজাতি এলাকার সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি, এবং তার একটা প্রতিফলনও কিন্তু সাধারণ মানুষের মধ্যে ঘটেছিল। এটা ঠিক যে আমাদের রাজ্য উপজাতিরা অন্তত আর্থিক দিক থেকে নানা দিক থেকে বামফ্রন্ট শাসিত ত্রিপুরাতে এরা অনেকটা এগিয়ে গিয়েছিলেন এবং গোটা ভারতবর্ষের মধ্যে একটা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। এখন একদিকে 2018 সালে এই বিজেপি সরকার ক্ষমতায় এসছে, পরে আবার এখন এরা ক্ষমতায় এসছে মথা এডিসি দখল করার পর। আমরা লক্ষ্য করলাম প্রথম উপজাতি যুব সমিতি, তারপর আইএনপিটি, এরপরে গিয়ে এখন যারা আছে সেটা মথা। 3বার তারা এডিসিতে যখন যায় অনেক কিছু অঘটন ঘটিয়েছেন। একদিকে সন্ত্রাসবাদীদের হাতে পয়সা তুলে দিয়েছেন, সন্ত্রাসবাদীদেরকে সাহায্য করেছেন, এগুলো অনেক বেশি আলোচিত হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু সাধারণ মানুষের বা উপজাতি এলাকার কোনো উন্নয়ন অগ্রগতি করেননি। এখন নতুন করে ক্ষমতা আসার পর সেই একই কায়দায় একই কৌশলে তারা এখানে এডিসি পরিচালনা করেছেন। এখন সেই এডিসি নির্বাচন আসন্ন। আমরা এডিসি নির্বাচনে আমরা লড়াই করব বামফ্রন্টের পক্ষ থেকে। আমরা আজকে আলোচনা করেছি, আমরা আমাদের প্রার্থী তালিকাও ঠিক করে নিয়েছি এবং এডিসির নিয়ম অনুযায়ী শিডিউলের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হয়। এখন এবারকার নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ গোটা রাজ্যে বিজেপি এবং মথা যারা সরকারে আছে একটা শরিক, আইপিএফটি সহ এখানে যে সরকারটা চলছে, আর এখানে চলছে মথা। এরা তো একই প্রায় সরকারেরই শরিক। মিলিয়ে মিশে গোটা রাজ্যে যে অরাজকতা, দুর্নীতি এবং উন্নয়নের নামে অর্থ লুটপাট হচ্ছে, যা অর্থ আসছে তার কোনো হিসাব নেই, নিকেশ নেই, এবং এমন জায়গায় ডিসিটে নিয়ে গেছেন শেষ পর্যন্ত বেতন পর্যন্ত দিতে পারছেন। উন্নয়ন তো দূরের কথা, বেতন দিতে পারছেন না। পেনশনের টাকা, পেনশনের পর যেটা যায় তার অধিকার, সেই টাকা পর্যন্ত দিতে পারছেন না। এবং তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, এবং এডিসি এলাকার উপজাতিদের অগ্রগতি হোক আর না হোক, এডিসি যারা শাসক তাদের কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেছে। এবং এডিসি না শুধু সরকারেও যারা শাসক দলে আছেন তাদেরও অবস্থা পরিবর্তন ঘটেছে, কিন্তু সাধারণ মানুষের অবস্থায় কোনো পরিবর্তন ঘটেনি। মানুষের মধ্যে খুব বিক্ষোভের প্রতিফলন এগুলি প্রকাশ্যে ঘটছে। এবং এখন গিয়ে এডিসি দখল নিয়ে মাঝে মধ্যে তাদের মধ্যে কিছু মহড়া হয়, এগুলো লোক দেখানো। আসলে মূলত হলো কারণ এডিসিতে এখন একটা সময় তারা জানেন স্বাধীন ত্রিপুরার কথা বলে 1990 সালে একবার এই কাণ্ডকীর্তি ঘটিয়েছে। এরপরে এসছে তাদের ত্রিপুরাল্যান্ড, এরপরে আসছে আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড। এগুলো মানুষের কাছে ধরা পড়ে গেছে এবং অসংখ্য যে চুক্তির এসব কথাবার্তা যা বলেছেন একটু তারা কার্যকরী করতে পারেনি। উপজাতি অংশের এলাকা যেটা গেছে, শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, পানীয় জলের ব্যবস্থা নেই, প্রতিদিন রাস্তা রুখো হচ্ছে, এবং রাস্তাগুলো খুব যা তৈরি করে দিয়েছে বামফ্রন্ট সরকার, নতুন কোনো রাস্তা তো করতে পারেনি, সেই রাস্তাগুলো ভাঙচুর অবস্থায় আছে। স্কুলগুলো, অনেক স্কুল বন্ধ করে দিয়েছেন, এডিসি প্রশাসনও বন্ধ করেছে, রাজ্য সরকারও বন্ধ করেছে। কাজে উপজাতিরা শিক্ষা, যেটা বামফ্রন্ট সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল উপজাতি এলাকায়, অসংখ্য স্কুল কলেজ খুলেছেন, সেটাকে পর্যন্ত ধ্বংসের কিনারে নিয়ে গেছে এবং স্কুলগুলো বন্ধ করে দিয়েছেন। আর কাজকর্ম তো কিচ্ছু নেই, অনাহার চলছে। এবং ইতিমধ্যে পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। আবার সরকার কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়ে চাপে পড়ে ফেরতও নিয়ে এসছেন। এমনকি শিশু বিক্রির ঘটনা ঘটছে। অনাহার মৃত্যু তো আছেই, সঙ্গে শিশু বিক্রির ঘটনা ঘটছে।
এই পরিস্থিতি চলছে, এর থেকে মানুষ নিষ্কৃতি পেতে চাইছেন এবং এর থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সেইটা মানুষ চাইছেন। আমরাই তার প্রতিফলন একটাই হতে পারে যে বামপন্থীদের হাতে যারা পরীক্ষিত প্রমাণিত, যারা আগে অতীতে কাজ করে দেখিয়েছেন, দৃষ্টান্ত রেখেছেন, মানুষের বিশ্বাস অর্জন করেছেন, কাজে তারাই একমাত্র দায়িত্ব নিতে পারে এই এলাকার যে অরাজক অবস্থাটা চলছে, যে লুটপাট থেকে সব কিছু চলছে, এর হাত থেকে একদিকে শান্তি সম্প্রীতি আরেকদিকে উন্নয়ন এটা ফিরিয়ে আনার ক্ষেত্রে এডিসি প্রশাসন একটা ভূমিকা নিতে পারে যদি সেটা বামপন্থীদের হাতে তুলে দেওয়া হয়। বামপন্থীর একমাত্র মানুষের ভরসাস্থল। এটা শুধু আমি কথার জন্য বলছি এই কারণে না, কারণ এটা আমি আবারও বলবো যে এটা মানুষের অভিজ্ঞতা নিরিখে বলছি, মানুষ সেই অভিজ্ঞতা অর্জন করেছে, এখন মানুষের মধ্যে একটা নতুন ভাবনা চিন্তা ঘটতে শুরু হয়েছে এবং এই বিষয়টাকে মাথায় রেখে আমরা নির্বাচন অংশ নেব। আমরা চাইব সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হোক। যদিও এই সরকারের আমলে 2018 পর যে কয়টা নির্বাচন হয়েছে একটাও সেখানে মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেনি এবং ভোট দিতে পারেনি এবং এই পরিস্থিতির মধ্যে প্রতিটা নির্বাচনে কিন্তু আমরা দাঁতে দাঁত কষে লড়াই করে যাচ্ছি যে এই নির্বাচনও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য আমরা বলবো নির্বাচন কমিশন যেখানে আছে স্টেট ইলেকশন কমিশন, তারা এই নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত। স্টেট ইলেকশন কমিশন সুষ্ঠু এবং নির্বিঘ্নে এই নির্বাচন সম্পন্ন করুক এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আমরা যারা স্টেট ইলেকশন কমিশনের কাছে দাবি রাখবো। আর সঙ্গে সরকার যাতে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে গিয়ে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে, যেটা অতীতে বামফ্রন্ট এই ধরনের লোকাল সেলফ গভর্নমেন্ট স্বশাসিত সংস্থাগুলির যখন নির্বাচন হতো সেখানে নিরপেক্ষ ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন, যে সরকারেরও দায়িত্ব সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সেই দায়িত্ব যাতে পালন করে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে, এটা আমাদের আবেদন থাকবে। আমরা আজকে প্রার্থী নিয়ে আলোচনা করেছি, বামফ্রন্টের পক্ষ থেকে বসেছিলাম। আমরা প্রার্থীদের তালিকা আপনাদের সামনে পরে শুনিয়ে দিচ্ছি। আমরা চূড়ান্ত করেছি দামছড়া জামপুই যে আসনটা, সে আসনে বারেন্দ্র রিয়াং নতুন প্রার্থী। দ্বিতীয় কাঞ্চনপুর রমাকান্ত নাথ নতুন প্রার্থী। মাছপাড়া আমরা ফরওয়ার্ড ব্লকের জন্য রেখেছি, এটা আমরা আজকে ঘোষণা করতে পারলাম না, আমরা অপেক্ষা করছি তাদের প্রার্থী চূড়ান্ত হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। করমছড়া সাধন চাকমা নতুন প্রার্থী। ড্যামছড়া কচুছড়া বদরভূম হালাম, তিনি পুরাতন প্রার্থী। সামনু খুশিরাম ত্রিপুরা নতুন প্রার্থী। মনু রাহুল দাস নতুন প্রার্থী। রাইমা ভ্যালি সুমতি রঞ্জন চাকমা নতুন প্রার্থী। গন্ডাছড়া গঙ্গানগর ধনমণি রিয়াং নতুন প্রার্থী। ধনচমণি রিয়াং অ্যাকচুয়ালি নামটা হলো ধনচমণি রিয়াং নতুন প্রার্থী। আশ্রামবাড়ি হাল্লাহালি করিম দেববর্মা নতুন প্রার্থী। কুলাই চাম্পাহাওড়ে অতুল দেববর্মা নতুন প্রার্থী। তেলিয়ামুড়া মহারানী রতন কিশোর জমাতিয়া নতুন প্রার্থী। রামচন্দ্র ঘাট সমরেশ দেববর্মা নতুন প্রার্থী। মান্দাইপুর লিনপুর সূর্য দেববর্মা নতুন প্রার্থী। জিরানিয়া রাধাচরণ দেববর্মা পুরান প্রার্থী। সিমনা তমাকারী অমূল্য দেববর্মা নতুন প্রার্থী। ভুজংনগর ওয়াকিনগর এখানে সঞ্জিত দেববর্মা নতুন প্রার্থী। পেকুয়ার জেলা জন্মেজয়নগর ব্রজলাল দেববর্মা নতুন প্রার্থী। টাকার জেলা জম্পু জেলা বেনিলাল দেববর্মা নতুন প্রার্থী। আমতলী গোলাঘাটি শ্রীমতী বৃন্দা দেববর্মা নতুন প্রার্থী। বাগমা অমৃত সাধন জমাতিয়া, তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। নতুন বাজার মালবাসা মগেন্দ্র রিয়াং, উনি আগেও প্রার্থী হয়েছিলেন। মহারানী চেল্লাগাং হারধন জমাতিয়া, তিনি আরএসপি, তিনি আগেও প্রার্থী হয়েছিলেন। ওমপি
পৃথ্বীরাজ কলই নতুন প্রার্থী, বীরচন্দ্র কলসি, নরেন্দ্র রিয়াং সিপিআই তিনি নতুন প্রার্থী, কাঠালিয়া মির্জা রাজাপুর পরীক্ষিত মুরা সিং পুরাতন প্রার্থী, পূর্ব মুহুরীপুর ভুরাতলি বারজুং রিয়াং নতুন প্রার্থী, বারজুং ত্রিপুরা নতুন প্রার্থী, শিলাছড়ি মনু বনকুল উচাথই মগ তিনি পুরাতন প্রার্থী। এখানে 20 জন নতুন এবং পুরনো 27 একটা পরে আমরা ঘোষণা করব, এবং সিপিআই 1, আরএসপি 1, বাকি সব প্রার্থী সিপিআইএম দলের। আর আরেকটা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হতে চলেছে, সেটা হল গিয়ে ধর্মনগর বিধানসভা কেন্দ্র। এখানে উপনির্বাচন হবে যে কোনো সময়। আমরা আমাদের প্রার্থী ঠিক করে নিয়েছি বামফ্রন্টের মিটিংয়ে আলোচনা করে। আমরা এই কেন্দ্রে প্রার্থী হিসেবে অমিতাভ দত্তকে সিপিআইএমের প্রার্থী হিসেবে, অর্থাৎ বামফ্রন্টের প্রার্থী হিসেবে অমিতাভ দত্ত, যিনি সিপিআইএম করেন, আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, তাকে এই বাই ইলেকশনে আমরা প্রার্থী হিসেবে ঘোষণা করছি বামফ্রন্টের পক্ষ থেকে। আমাদের আবেদন থাকবে বামফ্রন্টের পক্ষ থেকে, যেদিন বাবু আছেন তিনি বলবেন। বামফ্রন্টের পক্ষ থেকে আবেদন থাকবে, আমি বিশেষ ব্যাখ্যায় গেলাম না, এবং সেখানে একটা আবেদন থাকবে, রাজ্যে যে নৈরাজ্য অরাজকতা চলছে এটার বিরুদ্ধে এডিসি এলাকার সমস্ত জনগণ, ধর্মনগরের জনগণের কাছে আবেদন জানাবো, এর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার, মানুষের সম্মান, মানুষের মর্যাদা, এটাকে পুনঃপ্রতিষ্ঠিত করা। এই যে লড়াইটা আমরা করছি, এই লড়াইয়ের শক্তিটাকে সংহত করার জন্য, গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য, স্বৈরাচারী শক্তি এবং যে ফেসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে যে সরকারটা চলছে, এবং ফেসিস্ট সমস্ত কাজকর্ম, নয়া ফেসিস্ট কাজকর্ম যেগুলো চলছে, এটা বিরুদ্ধে এই নির্বাচনের যে অধিকার, আপনি আপনার স্বাধীনভাবে সাহসিকতার সঙ্গে ভোট কেন্দ্রে যান, ভোটাধিকার প্রয়োগ করুন, এদেরকে ক্ষমতাচ্যুত করুন, এবং এডিসি প্রশাসন বামপন্থীদের হাতে তুলে দিন। আর ধর্মনগর উপনির্বাচনও বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সকল অংশের মানুষের কাছে আবেদন আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে রাখছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এতক্ষণ আপনারা বামফ্রন্টের আহ্বায়ক কমরেড মানিকদের কাছ থেকে সবিস্তারে সব কিছু শুনেছেন এডিসি নির্বাচন এবং বাই ইলেকশন সম্পর্কে। আমি শুধু 2-4টি কথা আপনাদের বলবো যে আগামী এডিসি ইলেকশন এবং যে বাই ইলেকশন ধর্মনগর আমাদের যে প্রার্থী ঘোষণা হয়েছে, এই প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আপনাদের মাধ্যমে আমরা সারা রাজ্যে এই মেসেজ দিতে চাই। যখন এডিসি গঠন হয়েছে তখন থেকে যে ত্রিপুরা রাজ্যে উপজাতি এলাকায় যে মানুষের যে উন্নয়ন হয়েছে, মাঝে যে 3টা ইলেকশনে বিরোধীরা জিতেছে, এবং এখন যে বর্তমানে মাথা শাসন করছে এডিসিতে, যেখানে মানুষের খুব দুর্বিষহ অবস্থা হয়েছে, সেই পুরানো যে উন্নয়ন ছিল সেই উন্নয়নকে যাতে পুনরাবৃত্তি হতে পারে এবং গণতন্ত্র যাতে সুপ্রতিষ্ঠিত হতে পারে, পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, আমি এই কথাগুলি আপনাদের মাধ্যমে আগামী নির্বাচনে মানুষ যাতে এই কথাগুলি বুঝতে পারে, এগুলি আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই। সাংবাদিক বন্ধুগণ, আমরা এই 28টি আসনের মধ্যে বামফ্রন্টে 27 জন প্রার্থীর নাম তালিকা আমাদের আহ্বায়ক আপনাদের সামনে তালিকা দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে উপনির্বাচনের ধর্মনগর কেন্দ্রে প্রার্থীর নাম আমরা বামফ্রন্টের প্রার্থী ঘোষণা দেওয়া হয়। আপনারাই সারা রাজ্যের খবরাখবর প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করছেন। বিশেষ করে গত 1.5-2 মাস ধরে আমরা দেখছি যে রাজ্যের যে এডিসি প্রশাসন, যে দল পরিচালনা করছেন, তার যে সুপ্রিমো ত্রিপুরা ঠাকুর, উনি রাজ্য সরকারের উপর আর্থিক বঞ্চনার অভিযোগ আনছেন।
আবার রাজ্য সরকারে ওনার দলের প্রতিনিধি আছেন, দুইজন মন্ত্রী আছেন। আবার অপরদিকে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের পক্ষে খুদ মুখ্যমন্ত্রী এবং উপজাতি দপ্তরের যে মন্ত্রী আছেন উনিও হিসাব দিয়ে বলছেন যে কত টাকা কোন কোন খাতে এডিসি প্রশাসনকে দেওয়া হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। মুখ্যমন্ত্রী উপজাতি কল্যাণ মন্ত্রী সদম্বে বলছেন যে উন্নয়ন না করে ওরা বিদেশ ঘুরছে। এই হচ্ছে একটা দিক। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এডিসি প্রশাসনে তীব্রামতা দল পরিচালনা করছেন, তারা সরকারি দল। আর বিজেপির যারা এখানে যারা প্রতিনিধি আছেন, সদস্য আছেন, আমরা আজকে পর্যন্ত এডিসি প্রশাসনের মধ্যে তাদের কোনো কণ্ঠ আমরা শুনতে পাই না। এডিএস এলাকার মানুষ শুনতে পান না, রাজ্যবাসী শুনতে পান না। ঠিক তেমনি আবার দেখা যায় বিধানসভায় উভয় দল মিলিতভাবে আবার সরকার পরিচালনা করছে। এবং এডিসি এলাকায় কি ধরনের একটা নৈরাজ্য চলছে, একটা অনুন্নয়নের পরিবেশ সর্বত্র বিরাজমান, সেটা আমাদের বামফ্রন্টের আহ্বায়ক বলেছেন, আপনারাও সেটা দেখছেন। আর সবচেয়ে বেশি যেটা অবলোকন করছেন এবং ভুক্তভোগী যেটা হচ্ছেন তারা হচ্ছেন সেই এডিসি এলাকার জনগণ। পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য খাতেই দেখা গেছে যে বিভিন্ন কমিউনিটি হেলথ সেন্টার করার জন্য 30 কোটি টাকা দেওয়া হয়েছে। এটা হচ্ছে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর বক্তব্য, কিন্তু এটা কোথাও নাকি খুঁজে পাওয়া যায় না। কমিউনিটি হেলথ সেন্টার সারা এডিসি এলাকা ঘুরে ওনার চোখে পড়বে। কাজেই এই অবস্থায় আমরা বামফ্রন্ট আশাবাদী, যদি রাজ্য নির্বাচন দপ্তর এবং রাজ্য প্রশাসন নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, সমস্ত বিরোধী শক্তিকে বিশেষ করে বামফ্রন্টকে যদি এই যে নৈরাজ্য কায়েম হয়েছে এডিসি প্রশাসনে গত 5 বছর ধরে, সেই চিত্র তুলে ধরার জন্য, অর্থাৎ এডিসি এলাকার যে নির্বাচক মন্ডলী তাদের কাছে আমরা প্রচারটাকে যদি নিয়ে দেওয়ার সেই বাতাবরণ, গণতান্ত্রিক পরিবেশ, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ যদি বজায় রাখে, আমরা জনগণের কাছে যদি সেটা আমরা তুলে ধরতে পারি, তাহলে আমরা আশাবাদী বামফ্রন্ট এইবার এই নির্বাচনে এডিসি এলাকার যে জনগণ, এই জনগণকে, নির্বাচক মন্ডলীকে আমরা সেই দুর্নীতিমুক্ত, অনুন্নয়ন মুক্ত একটা উন্নয়নের পরিবেশ যেটা আগে বামফ্রন্টের আমলে হয়েছিল, বামফ্রন্টের পরিচালনা, সেই পরিবেশ আমরা আবার ফিরিয়ে দিতে পারব। খুব বেশি কথা বলার বা যুক্ত করার নেই। একটা হয়তোবা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এখনো তো এই এডিসির সাধারণ নির্বাচনের জন্য ভোটার তালিকা তার চূড়ান্ত হয়নি, এটা 13 তারিখে হবে। তার আগেই এবং তারিখ ঘোষণা হওয়ার আগেই কেন বামফ্রন্ট আমরা এই প্রার্থীর তালিকা আমরা ঘোষণা করছি? আমি সেক্ষেত্রেতে জনগণের একাংশের মধ্যেও এরকম একটা আলোচনা থাকতে পারে, এটা স্পষ্টীকরণের জন্য এটা বলতে চাইছি। বিগত এডিসি গঠনের পর 2021 ইংরাজিতে এপ্রিল 20 তারিখে প্রথম তার কাউন্সিল তথা এক্সিকিউটিভ কমিটি গঠিত হয়েছিল। বিধি অনুসারে সেই তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে এই চলতি বা বিদায়ী আউটগোয়িং যে এডিসি কাউন্সিল, তার মেয়াদ সেদিন থেকে গোনা শুরু হয়। তাহলে 5 বছর এই তারিখেই তার মেয়াদ শেষ হবে, অর্থাৎ 20 এপ্রিল। তাহলে নতুন এডিসি গঠিত হওয়ার পর, নির্বাচন ইত্যাদির পর
অন্তত তার এক সপ্তাহ আগে 12-13 তারিখের মধ্যেই এই নির্বাচন সুসম্পন্ন করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এটাই সংবিধানের বা যা পরম্পরা, কনভেনশন। আজকে হলো মার্চের 9 তারিখ, তার মানে হলো এই 20 এপ্রিল আসতে মাত্র আগামী 40 দিন বাকি, 40-42 দিন এরকমই। এর মধ্যেই আগামী 3-4 দিনের মধ্যে যে কোনো তারিখে নির্বাচন ঘোষণা করতে হবে। ত্রিপুরা রাজ্যের সবকটা রাজনৈতিক দল আপনি লক্ষ্য করছেন যে শাসক জোটের মধ্যে বড় শরিক ভারতীয় জনতা পার্টি, ছোট শরিক বা মেজর শরিক ত্রিপুরা মথা, এবং আরেকটা শরিক আইপিএফটি। এই 3টা দল যেমন খুবই সক্রিয়। স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি অফিস কাছারি নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে গত 1.5-2 মাস ধরে সারা ত্রিপুরা রাজ্য চষে বেড়াচ্ছেন, এবং অন্যদিকে এডিসি প্রশাসনে যারা এখন আছেন ত্রিপুরা মথা, তারা তো আছি। এবং এই দুটা দলের কায়দা কি, যে সুতার বান্ডিলের টাল, কাপড়ের বান্ডিলের টাল, স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে এই নির্বাচনগুলো সংগঠিত করতে গিয়ে ত্রিপুরার ইতিহাসে বিগত 70-75 বছরে আমরা যা দেখিনি। একটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার দলীয় প্রচার করতে গিয়ে, নির্বাচনের হাওয়া তুলতে গিয়ে সরকারি টাকায় বা আরো অন্য উপায়ে সেখানে স্বশাসিত জেলা পরিষদ কেন্দ্রভিত্তিক সুতা, কাপড়, জলের ড্রাম থেকে শুরু করে আরো কত কিছু বিলি করছেন, এবং লক্ষ্য দুই দলেরই 28টা সিট দখল করবেনই করবেন। তার সাথে একটু আগে আমাদের আরএসপির কমরেড বলেছেন, ত্রিপুরা মথা এবং ভারতীয় জনতা পার্টি তারা রাজ্য সরকারে এরা যৌথভাবে সরকার চালাচ্ছে, ঝুট। আর এই নির্বাচনী সভা, জনসভাগুলো দাঁড়িয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন যে ত্রিপুরা মথা দল গত 5টা বছর এডিসিকে একেবারে খোকলা করে ফেলেছে। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী এই বক্তব্য এই নির্বাচনের প্রাক্কালে এই তাদের পক্ষে প্রচার তোলার জন্য এটা বলার বহু আগে থেকেই আমরা বামফ্রন্টের তরফ থেকে তথ্য দিয়ে আমরা এগুলো বলে আসছি যে খুমুলুং মানে হলো ফুলের বাগান। এই খুমুলুংটা 2000 ইংরাজিতে এনএলএফটির সাহায্য নিয়ে তখন দেবব্রত কলই, কৃপামোহন রিয়াংরা দখল করেছিল। তখন এটাকে সীমালং শ্মশানে পরিণত করেছিল। আর বিগত 5 বছরে থানসার নামে, থানসা ভালো শব্দ, থানসা জীবনের সর্বক্ষেত্রেতেই খুবই জরুরি। এই শব্দের কোনো তার বিরোধিতা নেই, কিন্তু তার আড়ালে সাধারণ মানুষের আবেগ, ভালোবাসা, এটাকে নিংড়ে নিয়ে
এটাকে ব্যবহার করে এই এডিসি দখল করার মধ্য দিয়ে যে উদ্দেশ্যে এডিসি তৈরি করে, এডিসি মানেই হলো কিছু সুতা বিলি করা না, কয়েকটা পাসরা বিলি করা না, কয়েকটা বালতি বিলি করা না, কয়েকটা হাঁস মুরগি ছাগলের ছানা বিলি করা না। এডিসি অত্যন্ত মহৎ উদ্দেশ্যে এবং বহু ত্যাগের মধ্য দিয়ে এডিসি। কেন? ত্রিপুরাজ্যের একদা সংখ্যাগরিষ্ঠ অংশের জনগণ, এই রাজ্যের আদিবাসীরা দীর্ঘ 1400 বছরের সামন্ত শাসনে যেমন তারা নিষ্পেষিত, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি কোনো দিক থেকে তাদের কোনো বুনিয়াদ গড়ে তোলেনি, শুধু তাদের আনুগত্য, এটাকে ব্যবহার করে তৎকালীন সামন্তরা তাদের রাজসুখ ভোগ করে গেছেন। ভারতের সাথে আনুষ্ঠানিক যোগদানের পর আমাদের দেশের বুর্জোয়া রাজনৈতিক দলের শাসনে তাদের কপালের চেয়ে দুর্ভোগ এটা আরো বহু গুণে নানাভাবে এটা আরো প্রসারিত হয়েছে। আর সেই জায়গায় ভূ রাজনৈতিক যে এই অঞ্চলের ঘটনাবলী 1947 দেশভাগের পর, হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পর, সেই জায়গায় আমাদের এই রাজ্যে উদ্বাস্তু আগমনের পর তারা সংখ্যা গরিষ্ঠ থেকে সংখ্যা লঘিষ্ঠ হয়ে তাদের এই যে দুর্বল সংস্কৃতি, দুর্বল অর্থনীতি, দুর্বল জীবিকা, এই জায়গায় শাসক বর্গের কি জাতীয় কি রাজ্যের তাদের যে অনীহা, উদাসীনতা, দীর্ঘ 30 বছর কংগ্রেস দলের রাজত্বে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে দাঁড়ায়। এদের সংস্কৃতি, ভাষা বিলুপ্তি হওয়ার পথে চলে যায় এবং তাদের জমি, যে জমিতে সামন্ত শাসকদের কাছ থেকে কোনো সহযোগিতা না পেলেও তারা কোনো রকমে টিকে থাকতে পারছিলেন, জমি চাষ করে হলেও এই জমিটাও দখল হয়ে যাচ্ছিল। সেই জায়গায় একটা ঐতিহাসিক রাজনৈতিক এবং গণতান্ত্রিক সিদ্ধান্তের বলে বামপন্থী ফ্রন্ট, লাল ঝান্ডা তার নেতৃত্বে বহু ত্যাগ তিতিক্ষার পর এই এডিসি তৈরি হয়েছে, যাতে এই সংখ্যালঘু হয়ে পড়া, অস্তিত্ব প্রায় বিপন্ন হয়ে পড়া এই রাজ্যের আদিবাসীরা যাতে সম্পূর্ণ বিলুপ্তির দিকে চলে না যায়, এই কারণে এডিসি। কিন্তু এই এডিসি এর আগে 1990 ইংরাজিতে একবার বিপন্ন হয়েছিল, তারপর 2000 ইংরাজিতে এনএলএফটির তার AK-47, AK-46 এর মুখে 2021 এসে সেখানে থানসার নামে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের একটা অলীক স্বপ্ন দেখিয়ে ত্রিপুরা মাথার হাতে চলে যায়। আর গত 5 বছর দুর্নীতির, অনিয়মের একটা মৃগয়া ক্ষেত্র। এখন এটা শুধুমাত্র আমরা যারা বিরোধী দল বা আমরা যারা বামপন্থী আমাদের অভিযোগ না, স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী, স্বয়ং ত্রিপুরাজ্যের মন্ত্রিসভার মন্ত্রীদের এটা দৈনন্দিনের চর্চা। কিন্তু একই সাথে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা যখন এইভাবে মথার বিরুদ্ধে, এডিসির বিরুদ্ধে অনিয়মের কথা বলছেন, গত 5টা বছর একটা শব্দ শুনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার মুখ থেকে? এডিসির যিনি দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ মন্ত্রিসভার এই রুলস অফ বিজনেস তার যে অনুসারে এই ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার বিকাশ দেবনার মুখ থেকে একদিন সব চলছিল ঠিকঠাক, কেননা ক্ষমতায় আসতে হবে, আর এডিসির সামনে এসে বলছে
সব লোড করে নিয়ে যাচ্ছে, হিসাব দিচ্ছে না, ইউটিলাইজেশন দিচ্ছে না। ঠিক পাল্টা এই অভিযোগ আসছে এডিসির তরফ থেকে, ত্রিপুরা মথার তরফ থেকে, যে ভারতীয় জনতা পার্টি তারা এডিসির প্রাপ্য, এডিসি এবং সারা ত্রিপুরার যে শুধু এডিসির ভেতরের লোক না, যে গণতান্ত্রিক আন্দোলন, এডিসির হাতে আরো অধিক ক্ষমতা দিতে হবে, অর্থ দিতে হবে। সংবিধানের 125তম সংশোধনী বিল 2018 সাল থেকে এটা হিমঘরে ঢুকিয়ে রেখেছে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্ত্রক। একটা আর একটার বিরুদ্ধে আঙ্গুল তুলছেন এবং এটা ঠিক। এই দুটি দল এখন সরকারে, কিন্তু এখন এডিসির সামনে, এই ভোটের সামনে একটা দল আরেকটা দলের বিরুদ্ধে আঙ্গুল তুলছে। এটা মেকি, এটা নাটকীয়পনায় প্রতিদিন এই দুটি দল তাদের নিচুতলার সমর্থক, সাধারণ সমর্থক, এদের এই অর্থ এবং নানা সুবিধার প্রলোভন দেখিয়ে এমন সমস্ত মানে এই একটা বিরোধিতায়, ইভেন রক্তাক্ত যে সংঘর্ষে পরিণত হচ্ছে, এগুলি সবটাই হলো যে এই লুটের ভাগ কে কত পাবে। আগামী দিন এই 5 বছর আবার এই এডিসিকে কে দখল করবে তার লড়াই, কিন্তু উপরতলায় আবার এক, মন্ত্রিসভায় আবার এক, এখানে হাসি খুশি সব চলছে, এখানে কোনো ধরনের বিরোধিতা সেখানে নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা, আপনার তালিকা দেখেছেন আমাদের, আমরা বহু পরীক্ষা নিরীক্ষা করে 28টা কেন্দ্র, সেখানে এখন অবধি যে 27 জন প্রার্থী ঘোষিত হয়েছে, 27 জনের মধ্যে 20 জনই হলো নতুন মুখ। আমরা সেখানে অভিজ্ঞতা, তারুণ্য এবং শিক্ষাগত যোগ্যতা সব স্তর থেকে আগামী দিন একদিক থেকে প্রশাসন পরিচালনায়, আরেক দিক থেকে রাজনীতিতে সেই যে গুণাবলী, কোয়ালিটি আনার প্রশ্নে, এটা সমস্ত ক্ষেত্রে জরুরি, রাজনীতির ক্ষেত্রে বড় জরুরি। আমরা এটা আনার চেষ্টা করেছি এবং এই নির্বাচনে আমাদের যেটা লক্ষ্য হলো যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান এটাকে লুটের প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই লুটতরাজ থেকে সংবিধানকে রক্ষা করা, আর যে মহৎ উদ্দেশ্যে এই স্বশাসিত জেলা পরিষদ, যে ত্রিপুরার যে সংখ্যালঘু হয়ে পড়া, তারা যাতে দ্বিতীয়বার আবার সে এডিসি এলাকাতেও সংখ্যালঘু না হয়ে যায়, তাদের যে ভাষা সংস্কৃতির বিলুপ্তির হুমকি হয়েছিল, এখান থেকে যাতে নতুন করে আবার সেই থ্রেট তৈরি না হয়, সেই জন্য এই বিজেপি এবং ত্রিপুরা মথা উভয় দল দুটাই লুটেরা, গণতন্ত্র বিরোধী এবং এডিসি যে উদ্দেশ্যে গঠিত তার পরিপন্থী। এই জায়গাতে নানা স্বপ্ন তারা দেখাচ্ছে, তার হাত থেকে এডিসি উদ্ধার আমরা চাই। এই কারণে এই রাজ্যের সমস্ত গণতান্ত্রিক অংশের মানুষ, এডিসির বাইরের অংশের মানুষও, তাদেরও সমর্থন আমরা আহ্বান করি। সাথে ধর্মনগর মহকুমা, সেখানে এই উপনির্বাচন হওয়ার কথা ছিল না, কিন্তু আমাদের রাজ্যের মাননীয় অধ্যক্ষ, সেই কেন্দ্রের যিনি বিধায়ক, তিনি প্রয়াত হয়েছেন, সেহেতু সেখানে নির্বাচন হচ্ছে। কিন্তু গত 8 বছর ধরে এই ধর্মনগর বিধানসভা কেন্দ্র, বিশেষ করে ধর্মনগর সাব ডিভিশনের মধ্যে, এটা রক্তাক্ত। এখানে বিরোধী রাজনৈতিক দল এবং তার গণসংগঠনগুলোর অফিস জবরদস্তি করে, জবরদখল করে শাসক দল তাদের সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। এখনো দেখতে পারবেন যে ডিএম অফিস, তার
সামনে 50 মিটারের মধ্যে একটা কর্মচারী সংগঠনের অফিস, সেখানে শাসক দল ভারতীয় জনতা পার্টি দখল করে বসে আছে। স্বয়ং ডিএম সাহেবের সামনে এরকম অন্যায় 8 বছরেও এরকম যে অধিকার হরণ, এর থেকে মুক্ত করতে পারছে না। ঠিক তেমনি প্রায় প্রতিদিন প্রতিনিয়ত গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা, বিশেষ করে বামফ্রন্টের কর্মীরা রক্তাক্ত হচ্ছেন। কদিন আগেও আমাদের 2 জন শীর্ষ নেতা, যার মধ্যে একজনকে আমরা প্রার্থী করেছি, কমরেড অমিতাভ দত্ত, প্রায় একেবারে মৃত্যুর দুয়ার থেকে কোনোরকম বেঁচে এসেছেন এবং গত 8 বছরে 4 বার আক্রান্ত হয়েছেন। পার্টি অফিসের ভেতরে গিয়ে ঢুকে হচ্ছে। একজন আসামি ধরা পড়ে না, শাস্তি তো বহু দূরে। এদের বিরুদ্ধে কোনো কেস লিপিবদ্ধ হয় না। এইভাবে যে গণতন্ত্রহীনতার, স্বৈরাচারের এবং একটা ফেসিবাদী কায়দায় কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় তার একটা পরীক্ষাগার তৈরি করেছে ধর্মনগরকে। এর থেকে আমরা এই ধর্মনগরকে মুক্ত করতে চাই আগামী দিন সারা রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের এই সংগ্রামে। কাজে সেদিক থেকেও এডিসি এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্র, একদিকে সাধারণ নির্বাচন, ওটা উপনির্বাচন, দুটি ক্ষেত্রেতেই নির্বাচক মণ্ডলীর কাছ থেকে আমরা সমর্থন চাই এবং তার বাইরে যারা ভোটার নই, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা অন্যরা, তাদের কাছ থেকেও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা সেই নৈতিক সমর্থন আপনাদের কাছ থেকে চাই। একটু 2018 সালে একটা ভুল তো করেছে, যার ফলে আজকে ত্রিপুরা রাজ্যের এই চেহারা, জেলা পরিষদ থেকে সমস্ত স্বশাসিত সংস্থাগুলো। 23-এও আবার দেখা গেল সে বিজেপির বিরুদ্ধে কথা বলে বিজেপির পকেটে ঢুকে গেছে, মাথা সরকারই ঢুকে গেছে। যে আমরা জনগণের কাছে এটাও আবেদন রাখবো, আবারও নির্বাচন, মুখ্যমন্ত্রী এক ধরনের কথা বলছে, মাথা এক ধরনের কথা বলছে, বলেছে এটা না ঢুকেবো না। আর কি কোনো অপেক্ষা রাখে? কিন্তু 23-এর ঘটনা, 18 ঘটনাই পরীক্ষিত এবং যা বলে তার সবটা উল্টো করে। কাজে আবারও প্রলোভন, আবারও মিথ্যাচার, আবারও কুৎসা, আর তাদের অঢেল টাকা পায় এখন বন্ডের মাধ্যমে শাসক দল বিজেপি। সেই অর্থ তারা খরচ করে জনমতকে কিভাবে সেটাকে অন্যদিকে নেওয়া যায়, মানুষের ক্ষোভ বিক্ষোভটাকে প্রশমিত করা যায়, এটা তারা উদ্যোগ নিতে পারে। আমরা সাধারণ নাগরিক এবং ভোটারদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখবো, আবেদন জানাবো, এই ভুলের মাসুল তো অনেক দিতে হয়েছে আপনাদের, অনেক ক্ষতি হয়েছে এই রাজ্যের, অনেক কিছু সহ্য করতে হচ্ছে আপনাদের। ঘুরে দাঁড়ান, রুখে দাঁড়ান, কোনো প্রলোভনের শিকার হবেন না, কোনো মিথ্যাচারের কাছে নিজেদেরকে বিলিয়ে দেবেন না। এবং এই আবেদন রেখে আপনাদেরকে বলবো যে এগিয়ে আসুন, যেটা আমাদের জিতেনবাবু বলেছেন সর্বশেষ, যে ধর্মনগরের উপনির্বাচন, এটা তো একটা মেসেজ যাবে। যা চলছে ধর্মনগরে তো আপনারা সবাই জানেন, যদি এটা করা যায় একটা মেসেজ যাবে। এবং ওই দুটো উপনির্বাচন দেখছি ভোটই হয়নি, আমরা যেটা দেখলাম ওই যে বক্সনগর এবং কাঠালিয়া, ধনপুর, কাঠালিয়া মিনস ধনপুর কনস্টিটিউন্সি। কাজেই এই ধর্মনগরে শাসক দলের কাছে আবেদন এবং নির্বাচন কমিশনের কাছে আবেদন, নির্বিঘ্নে ভোটটা করুন, মানুষ কি চায় তার প্রতিফলন ঘটবে। আমাদের দৃঢ় বিশ্বাস এই প্রতিফলন ঘটতে বাধ্য, কারণ ধর্মনগর সহ গোটা রাজ্যে যা চলছে এর থেকে মানুষ মুক্তি চাইছেন। কি একটা বিষয়, প্রত্যেক দিনই তো এডিসি এরিয়ার মুখ্যমন্ত্রী সহ আরো অন্যান্য বিজেপির সাধারণ সম্পাদক থেকে শুরু করে নানান মন্ত্রীরা যাচ্ছেন দলে দলে তীব্রামথা থেকে বিজেপিতে যোগদান করছেন। তো সিপিআইএম দলের পক্ষ থেকে এখন অব্দি সেরকম ভাবে কোনো ধরনের প্রচার, যোগদান বা সভা দেখা যায়নি। কি বলবেন? এটাই তো যে প্রমাণ যে ত্রিপুরার যে গণতান্ত্রিক পরিবেশ নেই। যে সিপিআইএম
এই ত্রিপুরার যে বিধানসভা রাজনীতির এই রাজনৈতিক ইতিহাসে একটা সময়তে 60টার মধ্যে 56টা কেন্দ্র দখল করেছিল, যে বামফ্রন্ট বা সিপিএম সবাই মিলে, যে বামফ্রন্ট প্রথম 10 বছর, তার পরবর্তী সময়তে আরো 25 বছর টানা 35 বছর শাসন করেছিল। আজকের ত্রিপুরাজ্যের অগ্রগতির যার সিংহভাগ প্রতিটি ক্ষেত্রেতেই বামফ্রন্টের চিহ্ন অমলিন। সেই বামফ্রন্ট এই প্রচারে এই দুটি দল বৈফুর হয়ে যারা এসছে, এরা রমরমা দেখাতে পারছে বামফ্রন্টের লোক হারিয়ে গেছে, কেউ নেই, এগুলো কেউ বিশ্বাস করবে? তাহলে কেন? এটা আসল চিত্র নয়। এই যে স্বৈরাচারী এবং সন্ত্রাসী যে পরিবেশ চলছে, গণতান্ত্রিক পরিবেশ নেই এই কারণে। কিন্তু বামফ্রন্ট বসেনি, ওরা লোক দেখানো, টাকা পয়সা, প্রলোভন, উপঢৌকন দিয়ে সব করছে। আমরা একই ব্যক্তিকে প্রতিনিয়ত আমাদের তৃণমূল স্তরের সংগঠন প্রতি ঘরে ঘরে আমরা যাচ্ছি, প্রত্যেকটা ঘরে আমরা পৌঁছচ্ছি। অবস্থার প্রেক্ষিতে আমাদের নির্বাচনী কৌশল, তাদের সাথে পাল্লা দেওয়ার সেরকম যে কালো টাকা আমাদের হাতে নেই। একই ব্যক্তিকে আজকে সোমবার যদি বিজেপি দল, আবার সে লোকটা মঙ্গলবারে গিয়ে মথাতে, আবার দুদিন বাদে সেই মথাতে যে গেল সে আবার বিজেপিতে। এগুলি বামফ্রন্ট কখনো করে না, করবেও না। কিন্তু মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা যে কাজগুলো আমরা করছি, এগুলো হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, ধর্মনগরে কংগ্রেসের তরফে আগাম দাবি করা হয়েছিল যাতে তারা প্রার্থী দেয় 2023-এর বিষয়। কংগ্রেস স্বাধীন দল, করতেই পারেন, কিন্তু 2023 ইংরাজিতে তখনকার সময়েতে একটা বিশেষ পরিস্থিতিতে সেই সিট সমঝোতা হয়েছিল। এটা 2023-এর জন্য। আবার 24-এ এসে লোকসভা নির্বাচনে 24-এর জন্যই একটা সমঝোতা হয়েছিল, একটা একটা করে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। এটা আলাদাভাবে আবার সিদ্ধান্ত হয়েছিল। তারপরে পঞ্চায়েত নির্বাচন হলো। সে পঞ্চায়েত নির্বাচনে সারা ত্রিপুরাজ্যের মধ্যে এরকম বোঝাপড়া হয়নি, স্থানীয়ভাবে এগুলো হয়েছে। কাজেই এটা একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, গণতন্ত্র পুনরুদ্ধারে বিজেপি থেকে দেশকে, রাজ্যকে মুক্ত করার জন্য একটা রাজনৈতিক মঞ্চ হিসাবে সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ছিল, আছে, থাকবে। কিন্তু নির্বাচনী লড়াই এটা রাজনৈতিক মঞ্চের, রাজনৈতিক যে লড়াইয়ের, এটা সবসময় একই সারণীতে চলে না। কাজেই এই ক্ষেত্রেতে কংগ্রেসের সাথে আমাদের সেরকম কোনো আলোচনাও হয়নি। হয়তো তারা বলছেন তাদের যার যার জায়গা থেকে, কিন্তু আমরা বামফ্রন্ট সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরাই সেই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করব এবং কংগ্রেসকে আমরা অনুরোধ করব, আবেদন জানাবো, তারা যেন এই ধর্মনগর উপনির্বাচনে তারা ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার স্বার্থে তারা আমাদের প্রার্থীকে সমর্থন করেন এবং স্বশাসিত জেলা পরিষদের ক্ষেত্রেতেও তারা যাতে তাদের সমর্থন সেভাবে তারা এই সমর্থনে এগিয়ে তারা আসেন। কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে ধনপুর এবং বক্সনগরে তারা আপনাদেরকে সমর্থন করেছেন। আমরা এখন ধনপুর, বক্সনগরে বামফ্রন্টের প্রার্থী ছিল, ইন্ডিয়া জোটের প্রার্থী বলে কোনো হয়নি। এরা হয়তোবা তারা প্রার্থী দেননি, কিন্তু এক মঞ্চে দাঁড়িয়ে গিয়ে তারাও আমাদের প্রার্থীকে ভোট দিন, এরকম কোনো কর্মসূচি হয়নি।
সঙ্গে আপনি হয়তো দেখেছেন যে রাষ্ট্রপতি যিনি কোনো একটা কোম্পানির সম্ভবত এখানে গেছিলেন, প্রচারে গেছিলেন, direct- বলো। তো বলা চলে যে এক প্রকার যে এটা সম্ভবত কি বিজেপির প্রচারেই উনি গেছেন, এটা কি কখনো হয়েছে কখনো আপনার? এটা পত্র পত্রিকা থেকে যা দেখেছি, আবার তাদের বক্তব্য হিসাবে প্রচার হয়েছে এগুলো। কাজে নিরপেক্ষভাবে এগুলো কি প্রেক্ষিতে কি প্রোগ্রামে মাননীয় রাষ্ট্রপতি এসছেন, যেমন আমার সবটা জানা নেই। দুটোই হলো রাষ্ট্রপতির বক্তব্যের প্রেক্ষিতে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, বা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতৃত্বের বক্তব্য। আমি এই জায়গায় বলবো পরিষ্কার, এটা আমার ব্যক্তিগত, এটা বামফ্রন্ট হিসাবে নয়, যে মাননীয় রাষ্ট্রপতি আমাদের দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান এসছেন। পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে এটা প্রোটোকল হিসাবে, পরম্পরা হিসাবে, কনভেনশন হিসাবে পশ্চিমবাংলার সরকারের তরফ থেকে এটা এক্সটেন্ড করা তো এটা দরকার ছিল। কারণ দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আছে, তিনি একটা খুব জরুরি ছিলেন, যেতে পারেননি। তিনি একজন সিনিয়র মিনিস্টারকে ডেপুট করতে পারতেন। তারপর চিফ সেক্রেটারি যাননি, তিনি একজন এডিশনাল চিফ সেক্রেটারি পাঠাতে পারতেন। কিন্তু একজন এই রাষ্ট্রপতি আসলেন, একজন মন্ত্রী গেলেন না, একজন সিনিয়র মোস্ট আমলা গেলেন না, এটা তো চরম অসৌজন্যতা। আবার যদিও এটা মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া বলেছেন কিনা জানি না, এটা তৃণমূল নেতাদের মুখ থেকে অভিযোগ, এটা কোনো পত্রিকাতেও আমি দেখিনি। এটা তিনি এসে যে বিজেপির পক্ষে বলেছেন, কিন্তু মাননীয়া দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি সাহেবের মুখ থেকে এরকম সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু কথা বলেছে, অন্তত আমার চোখে পড়েনি। কাজেই এরকম একটা ঘটনা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল, এটা মোটেই সুখকর নয়, এবং দুদিক থেকেই আরও সংযত হওয়া উচিত। এবং কিছু পরম্পরা দেশের মানুষের যে এইরকম একটা বার্তা যাতে না যায়, এরকম সর্বোচ্চ স্তরে যারা আছেন তাদের এই ক্ষেত্রেতে একটু সমীহ করা দরকার, কেয়ারফুল হওয়া দরকার। জাতীয় স্তরে কংগ্রেসের সাথে আপনাদের সম্পর্ক ভালো, ইন্ডিয়া জোটের কথা বলা হচ্ছে, কিন্তু রাহুল গান্ধী গতকাল বললেন যে সিপিআইএম বিজেপি মানে সিজেপি, এবং আপনাদের বাক শাসিত কেরল নিয়ে অনেক অভিযোগ তিনি করবেন। কি প্রতিক্রিয়া থাকবে আপনার পলিটব্যুরো সদস্য হিসাবে? কেরালাতে ইউডিএফ এলডিএফ এর লড়াই, তো ওখানে গিয়ে কেরালাতে গিয়ে তিনি কথা বলছেন, সেখানে যাতে তার দলের লোকরা এতে কিছু মাইলেজ পায়। আবার সেই রাহুল গান্ধী দিল্লিতে এসে তিনি বলেন, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা এই খার্গে সাহেব জানা একমাত্র সিপিআইএম এবং বামফ্রন্ট, তাদের শক্তি কতটুকু আছে না আছে প্রশ্ন নয়, তারাই গণতন্ত্রের স্বার্থে বরাবর তারা এই দেশের গণতান্ত্রিক ইয়াতে এদের ভূমিকা সবসময় তারা মানে অটল থাকে। তো এই কথা কি বলবো, আমি কথার কথা বলছি। আমি সেদিন এই যে মাননীয় উপরাষ্ট্রপতি আসলেন, তো এখানে ওনার জন্য নৈশভোজ দেওয়া হয়েছে রাজ্যপাল ভবনে, এই লোক ভবনে। তো সেখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে বিরোধী দল নেতা হিসাবে। তো সেখানে মাননীয় উপরাষ্ট্রপতি মহোদয় তিনি মানে লিস্ট দেখেছেন কারা কারা নিমন্ত্রিত, তো স্বতঃপ্রণোদিত হয়ে আমার সাথে তিনি কথা বলেছেন। আমি বলবো এখানে যে সৌজন্যতা এবং সত্যি যদি বলে আপন ভাবে, মাননীয় উপরাষ্ট্রপতি বলছেন যে না, যে আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী,
খোঁজ নিয়েছেন। তিনি যখন রাজনীতিতে একদম খুবই নবিশ, এই সময়তে তিরপুর মানে কোয়েম্বাটুর ওইখানে গেছেন কয়েকবার। আমি ওনার বক্তৃতা শুনেছি, আমি খুবই মুগ্ধ হয়েছি, খুবই ভালো মানুষ। আবার আমি যখন রাজ্যপাল ভবন থেকে লোকভবন থেকে ফিরে আসি, তিনি আবার আমাকে ডেকে নিয়ে এসে করমর্দন করে বলছেন যে আপনাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় সরকার মহোদয়কে আমার শুভেচ্ছা জানাবেন, সম্মান জানাবেন। তো বামপন্থী মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু আমাদের যে নীতি আদর্শ এদিক থেকে আমরা কখনো বিচ্যুত হই না, এবং মানুষ যখন আপনভাবে স্বতঃস্ফূর্তভাবে বলেন, এটা সেরকম যারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রাখেন, দল ভিন্ন হতে পারে, তারা আপন মনে এগুলো স্বীকার করেন। কাজে এই সমস্ত কথাবার্তা যেগুলো আজকে আমাদের রাজ্যের মধ্যেও হয়, এগুলা খুব আমল দেওয়া আমাদের উচিত নয়। একটা বিষয় আপনাদেরকে বলছি, এখানে যে নাম সিরিয়াল নাম্বারটা আছে, আমরা যে লিস্টটা দিয়েছি প্রার্থীদের তালিকা, এই সিরিয়াল নাম্বার কিন্তু আসনের সিরিয়াল নাম্বার না, এটা আমাদের সিরিয়াল নাম্বার, মানে 28টা আসনের আমাদের সিরিয়াল নাম্বার। কাজে এটা যাতে দেখবেন যে আমরা আসনগুলোর কে কোন কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রটার নাম দিয়েছি, আর এই সিরিয়াল নাম্বারটা আমাদের সিরিয়াল নাম্বার, প্রার্থীদের সিরিয়াল আলাদাই আছে, আলাদা করে আছে। কাজে ওইটা ওই ওদের নাম্বার না, কমিশনের যে নাম্বার, ইলেকশন কমিশন